টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের যে কঠিন অবস্থা চলছে, তার মধ্যেও আমরা একটি সুখবর দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। সুখবরটি হচ্ছে যে আমরা জানি ভিসা পজ আছে 75টি দেশে, বাংলাদেশ সহ 75টি দেশে ভিসা পজ থাকা সত্ত্বেও আমরা এই আজকেই যে ভিসা বুলেটিন বেরিয়েছে, সেই ভিসা বুলেটিন যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশনের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, F1, F2B যেগুলো আছে সবগুলোই, বা আপনার F3 ইত্যাদি ক্যাটাগরি, সবগুলো ক্যাটাগরি দেখা যাচ্ছে যে অনেক বেশি ডেট বা তারিখ এগিয়েছে। সেটি কতটুকু এগিয়েছে সেটি আমরা কথা বলবো। তবে মূল আলোচনাটি হবে আমাদের ইউএসসিআইএসে দীর্ঘদিন আটকে আছে ইমিগ্রেশন সংক্রান্ত যাদের কেসগুলো, সেগুলো ম্যান্ডামাস দিয়ে কিভাবে এগিয়ে নিয়ে আসতে পারেন, সেটি আমাদের মূল আলোচনার বিষয়। সুপ্রিয় দর্শক, এর বাইরে ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাবাই, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং প্রথমেই, যদিও আমাদের মূল আলোচনা ম্যান্ডামাস নিয়ে আমরা কথা বলবো, তারপরেও আজকে আমাদের এই ইমিগ্রেশনের কঠিন অবস্থার মধ্য দিয়েও একটু আপনার মুখ দিয়ে আমাদের দর্শকদেরকে একটু সুখবর দিতে চাই যে ভিসা পজ থাকা সত্ত্বেও ভিসা বুলেটিন মোতাবেক বিভিন্ন ক্যাটাগরি যদি আমরা দেখি, F1, F2, F2B, F3 ইত্যাদি ক্যাটাগরিতে যে ডেটগুলো এগিয়েছে, প্রায় 6 মাস, 7 মাস, 5 মাস এরকম করে এগিয়েছে, এই বিষয়টি যদি আপনি একটু আপডেটটা দিয়ে দেন জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যে এপ্রিল 2026 এর যে ভিসা বুলেটিন, যেটা কিনা state.gov তে পাওয়া যাবে, সেই বুলেটিনে আমরা দেখতে পাই যে বিশেষ করে যে ফ্যামিলি স্পন্সর যে ভিসাগুলোর ক্ষেত্রে যেটা প্রায়োরিটি আপনার ডেট ফলো করতে হয়, সেই ডেটগুলো কিন্তু খুব ভালোই অ্যাডভান্স হয়েছে। যদিও এখন ভিসা পজ চলছে, তারপরেও কিন্তু এটা অ্যাডভান্স হয়েছে। এটা হয়তো স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে কিভাবে তাহলে অ্যাডভান্স হলো। যদিও 75টা কান্ট্রিতে ভিসা পজ আছে, কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু ভিসা ইস্যু হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদিও ভিসা পজ আছে, কিন্তু আপনার ইন্টারভিউ হয়ে যাচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন গুলো কিন্তু ডান হয়ে যাচ্ছে। ওরা সবগুলো 12G আপনার সেকশনের মাধ্যমে তারা গুলোকে হোল্ড করে রেখেছে, এবং যখনই পজ উঠে যাবে তখনই স্ট্যাম্পিং করে দেবে। আর যে অ্যাডভান্স হয়েছে, এটার মিনিং হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু তারা মোটামুটি ভালোই ভিসা ইস্যু করছে। কারণ আমরা বিশেষ করে ফ্যামিলি স্পন্সর যে 4টি ক্যাটাগরি দেখে, সেক্ষেত্রে F1, F2A, F2B এবং F3 এবং F4 এই ক্যাটাগরিগুলোর জন্য আপনার প্রায়োরিটি ডেটের জন্য ওয়েট করতে হয়, এবং এই ক্যাটাগরিতে আপনার সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা পার্সেন্টেজ এভরি আপনার ইয়ার নির্ধারণ করা আছে অল ওয়াইড আপনার যে প্রতিটা কান্ট্রির জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার স্টেট ডিপার্টমেন্ট খুব ভালোই তারা ভিসা ইস্যু করেছে, এবং এটা অ্যাডভান্স হয়েছে। যদি আমরা দেখি, ফর এক্সাম্পল F1, যেটা কিনা আপনার ইউএস সিটিজেনের আনম্যারিড চাইল্ড ওভার 21 চাইল্ড, এটাও কিন্তু খুব একটা টেন্সের বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইউএস সিটিজেন প্যারেন্টস তাদের সন্তানদের জন্য আবেদন করেছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করছে কখন অ্যাডভান্স হবে, এটা নিয়ে খুবই তারা উদ্বিগ্ন থাকে। তো আমরা দেখতে পাই যে
ফাইনাল অ্যাকশন ডেট যেটা আছে সেটা হচ্ছে May 1st 2017, যেটা কিনা আপনি বলেছেন যে 5-6 মাস, আসলে এটা এক্ষেত্রে কিন্তু 7 মান্থ অ্যাডভান্স হয়েছে। এটা কিন্তু একটা বিগ আপনার push তার মানে বলা যায়। মার্চেরটা ছিল 8ই নভেম্বর 2016, এপ্রিলে এসে 1 মে 2017, তোমার 7 মাসের মতো আগিয়েছে। রাইট। এইভাবেই প্রতিটা এই আপনার এই ক্যাটাগরিতে কিন্তু বেশ ভালোই অ্যাডভান্স হয়েছে, যেটা দর্শকরা কিন্তু state.gov আপনার ওয়েবসাইটে গেলেও দেখতে পাবে। পাশাপাশি এমপ্লয়মেন্ট বেসড যে ক্যাটাগরি, সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা পরিবর্তন আসছে। বিশেষ করে EB1 EB2 এর ক্ষেত্রে কিন্তু এখন কারেন্ট কেউ যদি এলিজিবল হয় EB1 EB2 এবং আমেরিকায় অবস্থান করে, তারা কিন্তু সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য যেতে পারে। এবং বিশেষ করে EB2 NIW এর জন্য যারা এলিজিবল, তারাও কিন্তু আমেরিকায় অবস্থান করলে কিন্তু সরাসরি তারা অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারে। আরেকটি এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যে আপনার এপ্রিল 2026 এর যে ভিসা বুলেটিনের মাধ্যমে একটা ক্যাটাগরিতে কিন্তু খুব একটা ভালো সংবাদ বলা যেতে পারে। সেটি হচ্ছে F2A ক্যাটাগরি, যেটা গ্রিন কার্ডধারী তার স্পাউস এর ক্ষেত্রে, যেটা কিনা আপনার ডকুমেন্ট কালেকশনের ক্ষেত্রে কারেন্ট। দ্যাট মিনস হচ্ছে যদি কোনো ইউএস লফুল পার্মানেন্ট রেসিডেন্স আমেরিকাতে কাউকে বিয়ে করে, যার কিনা লিগ্যাল স্ট্যাটাস আছে, ফর এক্সাম্পল কেউ একজন F1 স্ট্যাটাসে আছে, কেউ একজন B1 B2 ভিসায় আছে, এবং গ্রিন কার্ডধারী কোনো পার্সন যদি ওই পার্সনটিকে বিয়ে করে, তারা কিন্তু সিটিজেনের স্পাউসের মতো সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন, এবং এরকম কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট আছে যারা কিনা গ্রিন কার্ডধারী, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যারা কিনা F1 স্ট্যাটাসে আছে অথবা ভিজিটে আসছে, তারা কিন্তু সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারবে এপ্রিল 1 তারিখ থেকে। অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান বিষয়টি আপডেট দেওয়ার জন্য। তবে আপনি আরেকটু আমি ক্লিয়ার করে দিতে চাই যে দর্শকদের জন্য, যে কত মাস কোনটা কত, যেটা আপনি বললেন F1, যেটা আপনি বললেন যে আনমেরিড সানস অ্যান্ড ডটার US সিটিজেন, সেটা প্রায় 7 মাস, যেটা আমরা বললাম যে মার্চ মাস, অর্থাৎ 1 মাস আগেই ভিসা বুলেটিনে যেটা ছিল 8ই নভেম্বর সেটা 2016, সেটা 1 মে 2017-তে, অর্থাৎ 7 মাসে গিয়েছে। F2A ক্যাটাগরি, এটা মোটামুটি মার্চ এবং এপ্রিল মাস সমানই আছে, 1 ফেব্রুয়ারি 2024। F2B সেটা 5.5 মাস 6 মাসের মতো এগিয়েছে। আমরা মার্চ মাসে দেখেছি 1 ডিসেম্বর 2016 ছিল, সেটা 22 মে 2017-তে এসছে। F3 ক্যাটাগরি, যেটা 8ই সেপ্টেম্বর 2011 ছিল, সেটা 22 ডিসেম্বর 11, প্রায় 3.5 মাসে গিয়েছে। তবে যেটা সবচেয়ে হতাশার বিষয় ছিল F4 ক্যাটাগরি, ভাই বোনদের ক্যাটাগরি, এটা প্রায় দীর্ঘদিন যাবৎ একই অবস্থানে রয়েছে, মার্চ এপ্রিল নয়, বরং আরও আগেও থেকেও যদি আমরা দেখি 8ই জুন 2008 পর্যন্ত সেখানেই থেমে আছে, এটা তেমন একটা অগ্রসর হচ্ছে না। এবং যেটা বললেন যে ফাইলিং স্ট্যাটাস, যদি আমরা দেখি স্পট ফাইলিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট এগিয়েছে। F1 6 মাসের বেশি এগিয়েছে, 1 সেপ্টেম্বর 17 ছিল, সেটা 1 মার্চ 18-তে এসেছে। এবং যেটা অ্যাটর্নি মাহফুজুর রহমান বললেন F2A, এটা কারেন্ট একদম এখন পর্যন্ত যেটা আছে আবেদনের ক্ষেত্রে সেটাই আছে। F2Bও 5-6 মাসে এগিয়েছে, 15ই মার্চ 2017 ছিল, সেটা 8ই আগস্ট 2017 হয়েছে। F3 22 জুলাই 2012 ছিল, সেটা 22 নভেম্বর 2012, অর্থাৎ এটা 4 মাসের মতো এগিয়েছে। এবং F4 ক্যাটাগরি, এই ক্ষেত্রে কিন্তু ফাইলিং যেটা আমরা দেখছি, ডেট অফ ফাইলিং, সেটা কিন্তু F4 ক্যাটাগরিতে 2 মাসে গিয়েছে, অর্থাৎ 1 মার্চ 2009 সাল ছিল, সেটা 15ই মে 2009 সাল হয়েছে। এটি একটি ভালো খবর বলে আমাদের মনে হচ্ছে, যেটি আলোচক আজকের অ্যাটর্নি মাহফুজুর রহমান বললেন যে ভিসা কার্যক্রম, ইন্টারভিউ সব কিছুই চলছে, এগুলো কিন্তু বন্ধ নেই, শুধুমাত্র ভিসা অর্থাৎ স্টিকারটা দেওয়াটা বন্ধ আছে। এইটুকুন পজটা উঠে গেলেই সাথে সাথে যেগুলো দেওয়া হচ্ছে, যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হলেই, অর্থাৎ আমরা সবাই জানি যে সমস্ত দেশের নাগরিকরা আমেরিকান যে এইখানকার যে সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে, পাবলিক যে অপরচুনিটি বা পাবলিক চার্জ যেটাকে আমরা বলি, সেই জিনিসগুলো যারা বেশি নিয়েছে, আমাদের বাংলাদেশ 54.8% মানুষ এই সুবিধাগুলো নিয়েছে, এইগুলো যাচাই
বাছাই শেষ করার পরে তারপরে হয়তো পজ উঠে যাবে, যাচাই বাছাই হয়ে গেলেই এই ভিসাগুলো হয়তো পজ উঠে গেলে দেওয়া শুরু হবে। আজকের এই বিষয়টি আমরাও বলতে পেরে অত্যন্ত আনন্দিত যে কিছুটা হলো আমাদের দর্শকদেরকে একটু খুশির খবর দিতে পেরেছি। এখন আরেকটি বিষয় যেটি নিয়ে আমরা মূল আলোচনার কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের অনেকেরই ইউএসসিআইএসে দীর্ঘদিন ধরে আমাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে কেসগুলো আটকে আছে বা মুলতুবি হয়ে আছে, সেগুলো ছাড়ানোর কি উপায় আছে, অর্থাৎ ম্যান্ডামাস। সেক্ষেত্রে ম্যান্ডামাস কতটুকু উপকার বা কতটুকু আমাদেরকে হেল্প করতে পারবে সেটি নিয়ে আমরা কথা বলবো। এখন অ্যাটর্নি মাহফুজুর রহমান, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই ম্যান্ডামাসটা আসলে কি, সাধারণ মানুষকে আমরা কিভাবে সহজভাবে বা আমি নিজেকেও আমাকেও আপনি কিভাবে সহজভাবে বোঝাতে পারবেন বা কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি ম্যান্ডামাস ফাইল করার কথা ভাবতে পারেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান? এটা যে ম্যান্ডামাস, এটা আসলে বলা যেতে পারে যে ইউএসসিআইএস এর যে ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনের যেগুলো প্রসেস গুলো ফলো করা হয়, ম্যান্ডামাসটাকে বলা যেতে পারে যে লাস্ট রিসর্ট, মানে আপনার সর্বশেষ রেমেডি হচ্ছে ম্যান্ডামাস বলা যেতে পারে। এখন দেখা যায় অধিকাংশ অ্যাপ্লিকেশনই আপনার মনে করেন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, I-485, I-130, যেটা আপনার অ্যালাইন রিলেটিভস পিটিশন, এছাড়া এবং সিটিজেনশিপ আবেদন, বেশিরভাগ আবেদনে কিন্তু দেখা যায় যে আপনার রেগুলার টাইমের মধ্যে সম্পন্ন হয়ে যায়। এই ক্ষেত্রে খুব একটা জটিলতা হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার রেগুলার যে টাইম ফ্রেম আছে, এই টাইম ফ্রেমের মধ্যে ইউএসসিআইএস ওই অ্যাপ্লিকেশন গুলো অ্যাডজুডিকেট করে না, যেটাকে বলা হয় যে আনরিজনেবল টাইম ধরে অ্যাপ্লিকেশন গুলোকে হোল্ড করে রাখা হয়। দেখা যাচ্ছে যে একই সময়ে কোন একজন অ্যাপ্লিকেন্ট, দুজন অ্যাপ্লিকেন্ট ফাইল করলো, কারো অ্যাপ্লিকেন্টটি 10-12 মাসের মধ্যে হয়ে গেল, আর কারো অ্যাপ্লিকেশনটি আপনার 2 বছর হয়ে গেছে, এখনো কোনো কিছু আপডেট নেই। ফর এক্সাম্পল, যেটা গ্রিন কার্ড আবেদনকারী, বিশেষ করে যারা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে 1 বছর আগে, তারা যারা আবেদন করেছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় 18 থেকে 20 মাসের মধ্যে, এখন যে বর্তমান টাইম ফ্রেম, এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন গুলো তারা জড়িয়ে করে ফেলে, গ্রিন কার্ড ইস্যু করে ফেলে। যদি দেখা যায় যে না, এই সময়ের মধ্যে তারা গ্রিন কার্ড গুলো আপনার ইস্যু করছে না, সেই ক্ষেত্রে কিন্তু তার ম্যান্ডামাসের অপশন আসবে। তবে ম্যান্ডামাসে যাওয়ার আগে যেটা করতে পারে অ্যাপ্লিকেন্টরা, ফার্স্ট অফ অল ইউএসসিআইএস এ তারা রিকোয়েস্ট পাঠাতে পারে, ফোন করতে পারে যে কেন তাদের অ্যাপ্লিকেশন গুলো অ্যাডজুডিকেট হচ্ছে না। আরো অপশন রয়েছে, পাশাপাশি যে লোকাল যে কংগ্রেসম্যান অথবা যে ল মেকার আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে। তাদের একটা ইমেলও কিন্তু তার অ্যাপ্লিকেশনটা কিন্তু এক্সপায়ার করতে সহায়তা করে। এই কাজগুলো করার পরেও যদি দেখা যায় যে কোনো আনসার নেই, অনেক ক্ষেত্রে দেখা যায় ইউএসসিআইএস শুধু বলে যে না, ইট ইজ আন্ডার রিভিউ, প্রসেসিং ইজ গোয়িং অন, সো নাথিং টু ডু। সেই ক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলে কোন অ্যাপ্লিকেন্ট, যে এটা ফেডারেল কোর্টে এটাকে বলা রিট অফ ম্যান্ডামাস, যেটার মাধ্যমে যে গভর্নমেন্টকে আপনার অর্ডার টু শোকজ করা হয়, বিশেষ করে এটাকে আমরা যখন রিট অফ ম্যান্ডামাস করি কোন আবেদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়, যে বন্দি এখন আছে। পাশাপাশি ইউএসসিআইএস এর যে ডিরেক্টর রয়েছে, তাকেও কিন্তু বিবাদী করা হয়। তখন যে রিট অফ ম্যান্ডামাসটা সাধারণত করতে হয় আপনার যে অ্যাপ্লিকেন্টটি যেই এলাকায় বসবাস করবে আমেরিকায়, সেই এলাকার যে নির্দিষ্ট যে ডিস্ট্রিক্ট কোর্ট, এখন ডিস্ট্রিক্ট কোর্ট বললে হয়তো অনেকে বুঝবে না, ডিস্ট্রিক্ট কোর্ট এটা হচ্ছে আপনার কোর্টের যে স্ট্রাকচার রয়েছে, এটা হচ্ছে ফেডারেল কোর্টের স্ট্রাকচার ডিস্ট্রিক্ট কোর্ট। আমরা যেরকম নিউ ইয়র্কে বসবাস করি, আমাদের যে লোকাল কোর্টগুলোর একটা স্ট্রাকচার রয়েছে, যেমন আপনার সুপ্রিম কোর্ট, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এভাবে একটা স্ট্রাকচার রয়েছে। এগুলো এটাতে না, এটা হচ্ছে ফেডারেল কোর্টের একটা অংশ, যেটা লোয়েস্ট কোর্টে ধরা হয়, যেটা ডিস্ট্রিক্ট কোর্ট প্রতিটা এলাকায় রয়েছে। যেমন আমাদের নিউ ইয়র্ক সিটিতে দুটো ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, যেটা হচ্ছে আপনার ইস্টার্ন ডিস্ট্রিক্ট এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট, যেটা এলাকা ভিত্তিতে ওই ডিস্ট্রিক্ট গুলোর জুরিসডিকশন অ্যাপ্লাই হয়ে থাকে। তো কোন অ্যাপ্লিকেন্ট যদি মনে করে যে না, তার অ্যাপ্লিকেশনটি আনরিজনেবল টাইম ধরে হোল্ড হয়ে আছে ইউএসসিআইএস এ, তখন কিন্তু তারা চাইলে ফেডারেল গভর্নমেন্ট এগেইনস্টে সু করতে পারে ইউএসসিআইএস এর এগেইনস্টে। তখন মজার ব্যাপার হচ্ছে, এই যখন সুটা করবে, এই সুটা করলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি 100% যে এটার একটা আউটকাম আসবেই। এখন বর্তমান এই যে সরকার ক্ষমতায় আসার পরে
অনেকে আবার দেখা যায় যে রিট অফ ম্যান্ডামাস এটা যদি জানতে পারে যে আমি যতক্ষণ বললাম যে এটা সরাসরি অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়, ইউএসসিএস এর ডিরেক্টরকে বিবাদী করবে একজন ব্যক্তি সে তার অ্যাপ্লিকেশনের জন্য, এতে কিন্তু অনেকে স্কেয়ার থাকে না যদি আমি যদি মামলা করি তাহলে তা আমার কেসে তারা ক্ষতি করতে পারবে। এখানে কিন্তু পার্সোনালি কোনো বিষয় নেওয়ার কোনো সুযোগ নেই, এটা আইনের বিষয়, এটা আইনের পরিপ্রেক্ষিতেই ওদেরকে বিবাদীতে রাখতে হয়। এবং যখনই সু করা হয় তখন কিন্তু সাথে সাথে কিন্তু এই কেসটা আপনার প্রতিটা ডিস্ট্রিক্ট কোর্টের গভর্নমেন্টের আপনার অ্যাটর্নি রয়েছে ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের, ওই অ্যাটর্নির কাছে ফাইলটি চলে যায়। তখন ওই অ্যাটর্নি সরাসরি ইউএসসিএস এর আবার ওদের লিটিগেশন অ্যাটর্নি রয়েছে, সাথে সাথে ওই তখন এ নাম্বার এবং ফাইলের ব্যাপারে তারা কোয়ারি করে। তো যখন দেখে যে না আসলে এটা আনরিজনেবল টাইম হোল্ড হয়ে আছে, তখন কিন্তু ওই ফেডারেল কোর্টের যে অ্যাটর্নি তখনই তাদেরকে বলে যে ওয়াই হোল্ডিং ইট, তখন সাথে সাথে তারা ইউএসসিএস ওই কেসটির ব্যাপারে যদি পজিটিভ তারা ডিসিশন নেওয়ার থাকে নিয়ে থাকে, যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে সাথে সাথে তারা রিকোয়ারমেন্টের জন্য চিঠি পাঠায় এবং তার কেসটি সম্পন্ন হয়ে যাওয়ার একটা 100% সুযোগ থাকে সেক্ষেত্রে। তার মানে আমি আপনাকে এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম যে অনেকেই ভয় পান যে এতে হিতে ম্যান্ডামাস করার পরে হিতে বিপরীত হতে পারে কিনা, নেগেটিভ কোনো ইনফ্লুয়েন্স পড়তে পারে কিনা, বা জাজ হয়তো ক্ষিপ্ত হয়ে যেতে পারেন কিনা ইত্যাদি। তো আপনি সেটা চমৎকারভাবে বলেছেন যে এই ধরনের কোনো সুযোগ নেই, তাই তো? রাইট। এবং এই যে রিট অফ ম্যান্ডামাসের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করি, তারপর হচ্ছে ইউএসসিএস এর ডিরেক্টর যদি সামটাইমস আপনার বিশেষ করে এনবিসির প্রসেস যেটা আমরা বললাম যে আপনার এই ভিসা প্রসেসিং যে ন্যাশনাল ভিসা সেন্টারের কেসগুলো যদি দেখা যায় যে লং টাইম পেন্ডিং আছে, কোনো ইন্টারভিউ ইস্যু করছে না, সেক্ষেত্রে আবার আমরা কিন্তু যে ফরেন সেক্রেটারি যে আপনার মার্কো রুবিও তাকেও আমরা বিবাদী করি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি কেউ এখন তো যেটা ডিটেনশনের বিষয়গুলো খুবই আপনার এখন যারা অ্যাপ্লিকেন্টরা ডিটেনশনে আছে অনেককে ডিটেন করা হয়েছে, তাদেরকে বের হওয়ার জন্য এখন আবার আরেকটি সিমিলার টাইপের আপনার ফেডারেল লসুট করতে হয়, সেটি হচ্ছে হ্যাবিয়াস কর্পাস। এবং হ্যাবিয়াস কর্পাসের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে কিন্তু 1 নম্বর বিবাদী হিসেবে রাখতে হয়, সেটা মজার ব্যাপার হচ্ছে এটা। এবং পাশাপাশি যারা হোমল্যান্ড সিকিউরিটির যে ডিরেক্টর সবাইকে বিবাদের মধ্যে রাখতে হয় যে কেন ওই ব্যক্তিটিকে আনলফুলি হোল্ড করে রাখা হয়েছে, সেটারই একটা অর্ডার টু শো কজ ফাইল করতে হয় ফেডারেল কোর্টে, এটাও ডিস্ট্রিক্ট কোর্টে করতে হয় যারা হ্যাবিয়াস কর্পাস করে, যে যাদেরকে ডিটেনশন করে রেখেছে। এখন তো বর্তমানে যারা ডিটেন অবস্থা আছে বন্ডের প্রক্রিয়া খুবই সীমিত, সেক্ষেত্রে বেশিরভাগ অ্যাপ্লিকেন্টরা কিন্তু এখন হ্যাবিয়াস কর্পাস করতে হয়, সিমিলার টাইপের আপনার অর্ডার টু শো কজ আপনার ফেডারেল কোর্টে করতে হয়। অনেক ধন্যবাদ। তো আপনি যেটা বললেন যে ম্যান্ডামাসটা এই সময় এই ধরনের কেস, আমাদের ইমিগ্রেশন কেস যেখানে ইউএসসিআইএস যখন দীর্ঘদিন ধরে মুলতবি অবস্থায় তাকে স্থগিত করে রাখে বা ধীর গতিতে চলে, সেক্ষেত্রে দ্রুত পাওয়ার ক্ষেত্রে ম্যান্ডামাসটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বা কাজ করে থাকে। তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ম্যান্ডামাস ফাইল করা এটা তো একদম চূড়ান্ত বা শেষ পর্যায়ের, তো এই শেষ পর্যায়ে যাওয়ার আগে বা ম্যান্ডামাস ফাইল করার আগে আর কি কি বিকল্প চেষ্টা করা যেতে পারে একজন এই কেস যিনি কেস করেন তার জন্য? না, তাকে ম্যান্ডামাস করার আগে যেটা বলেছিলাম যে তার অ্যাপ্লিকেশনটি বিশেষ করে একটা ম্যান্ডামাস কিন্তু আপনার নট অনলি তার অ্যাপ্লিকেশনটি আপনার লং টাইম পেন্ডিং আছে, দিস ইজ দ্য ওয়ান রিজন টু গো টু ফেডারেল কোর্ট। এছাড়াও যদি দেখা যায় তার অ্যাপ্লিকেশন প্রসেসে ইউএসসিএস মারাত্মক আপনার এরর করেছে, ভুল করেছে, স্টিল তারা সেই ভুলটি আপনার মোশন টু রিওপেন অথবা রিকনসিডারেশন অথবা আপিলে গিয়েও কিন্তু দেখা যাচ্ছে তারা সেটি ফিক্স করছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনি ফেডারেল কোর্টে অর্ডার টু শো কজ করতে পারবেন। আপনার এই যে ইউএসসিএস যে এররটা করছে, যেটাকে বলা হয় আরবিট্রেটরি এন্ড ক্যাপ্রিসিয়াস আপনার ডিসিশন, যেটা তারা একতরফা আবার কোনো প্রকার আইন প্রয়োগ না করে তারা ভুল ভাবে সে সিদ্ধান্ত নিচ্ছে, সে সিদ্ধান্তের এগেইনস্টে কিন্তু ফেডারেল কোর্টে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেন্টকে অবশ্যই বলা হয় যে আপনার যে আপনার যে যতগুলো অ্যাভেলেবল রেমেডি আছে এগুলো অ্যাডজাস্ট হতে হবে। ফর এক্সাম্পল অবশ্যই তাকে যে ইউএসসিএস যদি তার যদি মনে করেন আনরিজনেবল টাইমের জন্য হয়ে থাকে, সেটা অবশ্যই তাকে ইউএসসিএস ইমেল কোয়ারি করতে হবে, ফোন করতে হবে, পাশাপাশি যদি প্রয়োজন চিঠি লিখতে হবে,
সেক্ষেত্রেও যদি কোনো প্রপার যদি কোনো আনসার না আসে, তখন কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হয় যে না, তুমি এটা আনরিজনেবলি হোল্ড করে রাখছো এবং কোনো প্রকার আপনার সঠিক কোনো আনসার দিচ্ছে না, সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা এজেন্সি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ম্যান্ডামাস করতে পারে। এবং এছাড়াও যদি কোনো আপনার ল এবং ফ্যাক্ট যদি তারা এরর করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই কোর্টে যেতে পারে। অনেক ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাব, তবে তার আগে ফেসবুক থেকে জামিল আর করিম তিনি এই ম্যান্ডামাস নিয়ে একটি প্রশ্ন করেছেন, এই কারণে তার প্রশ্নের উত্তর দিতে চাই। তিনি বলছেন, মাই ম্যান্ডামাস কেস হ্যাজ বিন সার্ভড, হাউ লং ডাজ ইট টিপিক্যালি টেক টু গেট এ ডিসিশন? Also, with the Bangladesh Nationalist Party BNP currently in power, is there any risk that a trial issue could be raised again, even though it was already litigated before and the judge ruled in my favor during my asylum hearing? বুঝতে পেরেছি উনি একটি বিষয়ের কথা বলছে, এবং আমি যেটা বললাম যে ম্যান্ডামাসটা একটা হচ্ছে আনরিজনেবল টাইম, আর একটা হচ্ছে যদি কোনো গভর্নমেন্ট যদি কোনো এরর করে থাকে। ওনার যে পোস্টের আলোকে আমি বলছি যে আমারও একটা ব্যক্তিগত এখন বর্তমানে আমার অফিস থেকে একটা কেস অনগোয়িং আছে, বিশেষ করে বিএনপি রিলেটেড, যেটাকে আমাদের একজন অ্যাপ্লিকেন্টের তার গ্রিন কার্ড ইস্যু করছে না লং টাইম গভর্নমেন্ট, যে বিএনপি কে আপনার টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ট্রিট করে গভর্নমেন্ট কিন্তু সেটা তাকে গ্রিন কার্ড দিচ্ছে না। আমার হয়তো এপ্রিলের ফার্স্ট উইকে সেটা ফেডারেল কোর্টে কনফারেন্স আছে গভর্নমেন্টের লয়ারের সাথে। সেটি হচ্ছে আমার যে কেসটি ছিল সেটি হচ্ছে এটা ইমিগ্রেশন জাজ যখন ওই তাকে অ্যাসাইলাম গ্রান্ট করে, সেক্ষেত্রে কিন্তু কখনো গভর্নমেন্ট লয়ারও কোনো আপনার ওই বিএনপি রিলেটেড কোনো আপনার ইস্যু রেজ করে নেই, জাজও কোনো কিছু করা হয় নাই। তো সেক্ষেত্রে যে কোনো ওই বিষয়টি কোনো লিটিগেটই হয়নি, তাহলে দেখা যাচ্ছে ও অ্যাপ্লিকেন্টটি যখন ইউএসসিআইএস এ যখন গ্রিন কার্ড আবেদন করলো, তখন এবারে আপনার ইউএসসিআইএস এটা ইন্ট্রোডিউস করলো যে না, তুমি এই অ্যাপ্লিকেন্টে তোমার বিএনপি রিলেটেড টেররিস্ট অর্গানাইজেশনের সাথে জড়িত। তো সেটা কিন্তু অনেকবার সে ট্রাই করেছে ইউএসসিআইএস এ, কিন্তু ইউএসসিআইএস বারবার তাকে ওই গ্রাউন্ডেই গ্রিন কার্ডটি ডিনাই করছে। তো ফাইনালি আমরা ফেডারেল কোর্টে সেটা আমরা রিচ করেছি। গভর্নমেন্টের যে অ্যাটর্নি তাদের সাথে আমরা অনেক আপনার ডিসকাস করেছি, তারা কিন্তু বলছে না, তারা ফাইনালি জাজের কাছে যাবে। তো আমরাও প্রস্তুত, সেটা দেখা যাক এখন সবকিছু মিলিয়ে কি আসে রেজাল্ট। তো উনি যে পোস্টটা করেছে এটা সিমিলার, যে আমরা যে কাজটা করছি ওটার সাথে রিলেটেড, এটা আসতে পারে যেটা, বাট এটা আপনার অবশ্যই এটা কন্টেস্ট করতে হবে, এবং যদি ইউএসএ যদি না মানে, এবং ওনার ক্ষেত্রে যেটা বললো যে এটা যদি ইমিগ্রেশন জাজের যদি সেটা লিটিগেট হয়ে করে থাকে, সেটা কিন্তু ইউএসসিএস পুনরায় কিন্তু সেই বিষয়ে লিটিগেট করতে পারবে না। এটা হচ্ছে আপনার রেস জুডিকাটা বলে, যেটা আপনার ল্যাটিন টার্ম, যেটা একবার যদি কোনো আপনার কেস যদি কোনো কোর্টে যদি এটা এস্টাবলিশ কোর্টে যদি এটা আপনার চূড়ান্ত আপনার রায় চলে আসে, সেই বিষয়ে কিন্তু আবার পুনরায় অন্য কোনো আপনার সংস্থা অথবা কোর্ট কিন্তু সেটা আবার বিচার করতে পারে না। সেই গ্রাউন্ডে কিন্তু উনি যেটা বললো যে ওনার কেস যদি জাজে যদি অলরেডি ডিসাইড করে থাকে যেটা বিএনপি ইজ নট টেররিস্ট অর্গানাইজেশন, সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু অবশ্যই সাকসিড হবে ইউএসসিআইএস এ। অনেক ধন্যবাদ জামিল আর করিম, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আশা করি এটা নিয়ে ভালো আছেন। জি 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 আমার কোশ্চেন হলো কি, হ্যালো, জি আপনি প্রশ্ন করুন, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো জি আপনি প্রশ্ন করুন, বলুন, আপনার শুনতে পাচ্ছি না। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনি। ওকে, আমার কোশ্চেন হলো কি, প্যারেন্টস পার্মানেন্ট রেসিডেন্স আর চিলড্রেন হলো কি আন্ডার এজ ইউএসএ তে ভিজিট ভিসা নিয়ে আসছে। তো এয়ারপোর্টে স্টাম্প করেছে 6 মান্থের। তো আমার কোশ্চেন হলো কি, এখন এনএ থেকে যদি অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করা যায় আন্ডার এজ, তো এনে কি ওর স্ট্যাটাস কি ভ্যালিড রাখতে হবে, মানে F1 বা কোনো কিছু করতে হবে, স্টুডেন্ট স্ট্যাটাস করতে হবে, বা কিভাবে করলে ভালো হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমি মনে হয় পোস্টের প্রথম পার্টে মিস করেছি। কে আসতে প্রথমে, মানে ওনার সিটিজেনের, ওনার গার্ডিয়ান সিটিজেন যিনি আসছেন ভিজিট ভিসা এসছেন বোধহয় ছেলে,
তো এয়ারপোর্টে স্ট্যাম্প দিয়েছে 6 মাসের জন্য। তো সেক্ষেত্রে এখানে স্ট্যাটাস চেঞ্জ করে F1 এগুলোয় যাওয়ার কোনো সুযোগ আছে কিনা বা করতে পারবে কিনা? এই ধরনের ওনার গার্ডিয়ান সিটিজেন হয়ে থাকে এবং ওই চাইল্ডটি যদি আন্ডার 21 হয়ে থাকে, তাহলে সরাসরি কিন্তু আমেরিকায় উনি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে। হ্যাঁ, আন্ডার এজই সেক্ষেত্রে 6 মাসের কি বললো যে এয়ারপোর্টে 6 মাসের সিল দিয়েছে বা সামথিং লাইক দ্যাট এরকম। ভিজিট ভিসা যেহেতু 6 মাসের কটাইতেই বলেছে, তাই অ্যাড করতে চাই সিমিলার সিচুয়েশনে যদি দেখা যায় কোনো আন্ডার এজ চাইল্ড আমেরিকায় থাকে এবং বা ভিজিট ভিসা আসছে এবং প্যারেন্ট যদি গ্রিন কার্ড থাকে, এই এপ্রিল 1 তারিখ থেকে কিন্তু সরাসরি গ্রিন কার্ডে আবেদন করতে পারবে। এটা কিন্তু একটা বড় ধরনের আপনার বলা যায় ভালো সংবাদ ইমিগ্রেন্টদের জন্য যারা ইমিগ্রেন্ট হতে চায়, কারণ এখন এমবিসিতে ভিসা পজ, সেক্ষেত্রে কিন্তু কারো যদি কোনো অপশন থাকে, ভিজিটর ভিসা থাকে, লিগালি যদি আমেরিকা আসতে পারে, সেক্ষেত্রে যদি কোনো স্কোপ থাকে ইমিগ্রেন্ট হওয়ার, ইউএস সিটিজেন প্যারেন্টস অথবা লফুল পার্মানেন্ট রেসিডেন্স প্যারেন্টস, তারা কিন্তু এপ্রিল 1 তারিখ থেকে সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। তবে যেহেতু বিষয়টি আপনাদের আইনসম্মত বা আইন বিষয়ক একটি বিষয়, সেহেতু এই সামান্য একটি টেলিফোন করে কিন্তু আপনার কাগজপত্র না দেখে মন্তব্য দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তারপর আপনাকে একটা সাধারণ ধারণা আমরা দিতে পারি, এবং সেক্ষেত্রে আপনি একজন ভালো অ্যাটর্নির সঙ্গে যদি দেখা করেন আপনার সব কিছু নিয়ে, সেক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা দিতে পারবে তারা। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। যে আমি মাহবুব বলছিলাম। জি, আমার প্রশ্ন, দুইটা প্রশ্ন। জি, একটা প্রশ্ন হলো যে আমি গ্রিন কার্ড নিয়ে আসছি এই দেশে। জি, তো আমার প্রায় 5 বছর হতে চললো আর কি। জি, 4 বছর সামথিং হয়েছে। তো তার মধ্যে আমি প্রথম 2-2.5 বছর আমি যাওয়া আসা করছি, কিন্তু 6 মাসের বেশি কখনোই ছিলাম না। জি, জি, কয়েকবারই আসা যাওয়া করছি। আর গত 1.5 বছরের মধ্যে আমি একবার গেছি। জি। তো এখন আমি যদি অ্যাপ্লাই করি, মানে আমার কতদিন এখানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চান? সিটিজেনশিপের জন্য? জি 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 জি। কতদিন এখানে থাকার কোনো বিষয় আছে কিনা বা? আচ্ছা, এই হলো একটা প্রশ্ন। জি। আর একটা প্রশ্ন হলো, আমরা সিটিজেনশিপের জন্য বর্তমানে অ্যাপ্লাই করলে সেটা মানে কতদিন সময় লাগতে পারে? মানে ইন্টারভিউ হতে কতদিন সময় লাগতে পারে? জি 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 জি। অনেক ধন্যবাদ যারা মাহবুব, আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহবুজুর রহমান। ধন্যবাদ ওনাকে। সিটিজেনশিপের যে ফিজিক্যাল প্রেজেন্সের যে রুল, সেটি হচ্ছে কোন অ্যাপ্লিকেন্টকে লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে উনি যেদিন সিটিজেনশিপ আবেদন করবে, ডিসাইড করবে, সেটি থেকে ওনার পিছনে 5 বছর ওনাকে দেখতে হবে। সেই 5 বছরের মধ্যে যদি উনি 2.5 বছর ফিজিক্যালি সব মিলিয়ে থাকে, তাহলে কিন্তু উনি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হবে। বাট কোনো অকেশনে নট মোর দেন 6 মান্থ উনি আমেরিকার বাইরে থাকতে পারবে না। আর যদি 6 মান্থস আমেরিকার বাইরে থাকো, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ওনাকে এডিশনাল কিছু প্রুফ ওনাকে শো করতে হবে ইউএসসিআইএস এ, যে ওই যে সময় উনি 6 মাসের বেশি থেকেছিল, সেই সময় উনি ইউএসসি আমেরিকার আপনার রেসিডেন্সি উনি পরিত্যাগ করেনি। দ্যাট মিনস হচ্ছে ওনাকে ওই সময়টুকুতে ট্যাক্স রিটার্ন, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, এই এডিশনাল কিছু ডকুমেন্টস ওনাকে প্রোভাইড করতে হবে। আর উনি বলেছেন না, উনি 6 মাসে বেশি থাকেনি, তাহলে এই ক্ষেত্রে ওনার কোনো প্রবলেম হবে না। ওনাকে শুধু হিসাব করে দেখতে হবে উনি 2.5 ইয়ার্স ফিজিক্যালি আমেরিকা ছিল কিনা, তাহলে উনি আবেদন করতে পারবে। আর বর্তমানে যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ডিউরেশন হচ্ছে আমরা দেখি 4 থেকে 5 মাসেও কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট ইন্টারভিউ ডেট পাচ্ছে, খুব একটা বেশি সময় নিচ্ছে না। তবে এই সিটিজেনশিপ আবেদন আমাদের আলোচনার যে আজকে বিষয় ছিল ম্যান্ডামাস, এটা হয়তো আমরা বলতে মিস করেছি যে সিটিজেনশিপের আবেদনও কিন্তু অনেকের এখন হোল্ড করে রেখেছে। বিশেষ করে বর্তমান সরকারে অনেক অ্যাপ্লিকেন্টে কিন্তু আপনার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও ওথটা দিচ্ছে না, এটা হোল্ড করে রেখেছে না, সিকিউরিটি রিজন এখনো দিচ্ছে না। এবং অবশ্যই একটা বড় নিউজ আসছিল যে প্রচুর অ্যাপ্লিকেন্টের ওথ হবে, সেই আগ মুহূর্তে সবার ওথ আপনার পোস্টপোন করে ফেলেছে। সেক্ষেত্রেও কিন্তু আপনার ম্যান্ডামাসের অপশন রয়েছে। এতেও কিন্তু ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু অর্ডার টু শো কজ করে গভর্নমেন্টকে ওথের ব্যবস্থা করা যেতে পারে।
অনেক ধন্যবাদ জনাব মাহবুব। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অর্থাৎ আপনি যেহেতু 6 মাসের বেশি থাকেননি কখনই দেশের বাইরে, তার মানে 5 বছর তো আপনি বললেন যে এটা একটা শর্ত পূরণ হয়েছে, এর মধ্যে আপনি 2.5 বছর অর্থাৎ 30 মাস কন্টিনিউয়াসলি এখানে ফিজিক্যালি উপস্থিত ছিলেন কিনা সেটাও বোধহয় হয়ে গেছে। তারপরে হিসাব করে আপনি দেখুন, যদি হয়ে যায় তো আবেদন করে দিন। তারপরে যখন ইন্টারভিউ হয় তখন হলো, যখন ওথ হয় তখন হবে। এই আপনার কাজগুলো চালিয়ে যান। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আটলান্টা থেকে বলছি, তাজ উদ্দিন। জি, আমার ইমিগ্রেশন অ্যাসাইলামের 2টা প্রশ্ন আছে। বলুন। আমার প্রশ্ন হলো আপনার 12 বছরের উপরে হয়ে গেছে গিয়ে আমি ফাইনালি ডেট পাইতেছি না, তো এখন আমি চলে যাওয়ার চিন্তাধারা করতেছি। জি, ধরেন আমি চলে গেলে কেসিটা উঠাইতে হইব নাকি আর কিছু করতে হইব না? না আমি টিকিট করে যাইতে পারবো, ডাইরেক্ট টিকিট করে যাইতে পারবো না আপনার এই বিষয়ে কোনো কাগজ লাগবো? আচ্ছা, এটা গেল এই একটাই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার ওই আমি যে সময় আসি আমি বর্ডার ক্রস করে আইছি, এই যে 5 লাখ টাকা আমি দিয়েছিলাম ডিপোজিট, যে আপনার ওই যে বন্ড দিয়ে পাইছিলাম, জি, এই টাকাগুলা মানে কিলা ফাইমুনি না পাইতাম না, মানে কিরকম প্রসেসিং করতে হবে ওটাতে একটু বললে ভালো হইল। অনেক ধন্যবাদ তাজউদ্দিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনার কেসটি যেহেতু ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং আছে, উনি যদি স্বেচ্ছায় আমেরিকা থেকে চলে যেতে চায় সেক্ষেত্রে উনি একটি কাজ করতে পারে, সেটা হচ্ছে ভলান্টারি ডিপার্চার নিতে পারে। সেক্ষেত্রে ইমিগ্রেশন কোর্টে উনি মুভ করতে পারে, এটাকে বলে মোশন ফর ভলান্টারি ডিপার্চার। সেটি দিলে হয়তো 1-2 মাসের মধ্যে ডেট চলে আসবে ইমিগ্রেশন কোর্টে। সেক্ষেত্রে উনি যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করে সেক্ষেত্রে উনি ভলান্টারি ডিপার্চার পেয়ে যাবে। ভলান্টারি ডিপার্চার পেলে ওনার ক্ষেত্রে যেটি হবে, উনি ফিউচারে আমেরিকায় কোনো প্রকার বার ছাড়াই কিন্তু আসতে পারবে। ফিউচারে যদি কোনো দেখা যায় ওনার কোনো স্পাউস ওনাকে স্পন্সর করলো, ব্রাদার সিস্টার স্পন্সর করলো, সেক্ষেত্রে ওনার 10 ইয়ার্স এর যে বার আছে সেটি আর থাকবে না সেক্ষেত্রে। আর ওনার আরেকটি যেটা প্রশ্ন করেছে যে ওনার বন্ডের টাকা, অবশ্যই উনি যখন চলে যাবে স্বেচ্ছায় প্রপারলি যাবে সেক্ষেত্রে কিন্তু ওনার ওই টাকাটা কিন্তু তখন রিলিজ করে দিবে, ওনার যে বন্ডের টাকাটা ছিল সেক্ষেত্রে। আশা করি তাজউদ্দিন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুতরাং আপনি ইচ্ছা করলে আপনার যেটা বলা হলো ভলেন্টারিলি আপনি উইথড্র করতে পারেন এবং যেতেও পারেন, কোনো সমস্যা নেই। শামসুল আলম সুমন, আপনি যেটি বলেছেন সময় এগিয়েছে মানে কি? ভিসাই যদি না হয় তাহলে এগুলো কিভাবে? এগুলো আমরা বলিনি যে ভিসা দিচ্ছে, আমরা বলেছি আপনার কার্যক্রমটা এগিয়ে গেছে। যেখানে আগে কার্যক্রম 6 মাস আগে ছিল সেটা এগিয়ে গেছে। পজ উঠে গেলেই এটা সাথে সাথে যাদের ইন্টারভিউ পাস হয়ে গেছে, যাদেরকে বলা হয়েছে যে আপনি পাস করেছেন, যেদিন ভিসা পজ উঠে যাবে তার পরপরই তারা ভিসা পেয়ে যাবে। এটার অর্থ সেটাই, আপনি এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। ধন্যবাদ রানা ভাইকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আপনার মাধ্যমে আমার আজকে সম্মানিত অ্যাটর্নির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে ইমিগ্রান্ট ভিসাটি পজ আছে, লাইক 75 কান্ট্রির জন্য যে পজটা, এটা উড্ডয়ন হতে কতদিন সময় লাগতে পারে? এটা তো রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার। তারপর অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, গভর্নমেন্ট থেকে যে ডিক্লারেশনটা আসছিল সেটি হচ্ছে তারা পজটি করেছে এবং এটার কারণ দেখিয়েছে যে আপনি যেটা বলেন যে রানা ভাই বলেছিলেন যে 75টা কান্ট্রির যে নাগরিকরা তারা এদেশে ইমিগ্রেন্ট হওয়ার পরে তারা অধিকাংশ ক্ষেত্রে তারা অধিক পরিমাণে পাবলিক বেনিফিট নিচ্ছে। এই যে একটা সিচুয়েশন, গভর্নমেন্ট যেটা বলেছে যে আমরা আরো এই যে পাবলিক চার্জের যে বর্তমান রুলটি রয়েছে সেটাকে তারা আরো অন্যভাবে সাজিয়ে আরো মানে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবে, তখনই এই পজটা ওপেন করবে। বাট এই পজের এগেইনস্টে আপনার লসুট অলরেডি করা হয়েছে, সেটা চালু আছে, যদিও কোনো টেম্পোরারি ইনজেকশন পাওয়া যায়নি, হয়তো কোনো একটা আশা আলো আসতে পারে। আর রানা ভাই ওই যে কিছুক্ষণ আগে যে আরেকজন যে অ্যাপ্লিকেন্ট প্রশ্ন করলো যে আমরা আজকে আলোচনা করছি, সুখবর দিচ্ছি যে এগিয়ে গিয়েছে কিন্তু ভিসাতে ইস্যু করছে না, এটা হ্যাঁ, এটা আমি এটার আনসারটা দিচ্ছি। এটা স্বভাবতই ওনাকে মাথায় রাখতে হবে যে নট অনলি 75 কান্ট্রি, প্রতিটা ক্যাটাগরিতে সারা বিশ্ব থেকে নির্দিষ্ট পরিমাণ প্রতি বছরের একটা
আপনার সংখ্যা ধার্য করা আছে। ফর এক্সাম্পল, যেটা আমরা আলাপ করছি F1, যেটা ইউএস সিটিজেন, তার আপনার ওভার 21 আনমেরিড চাইল্ড, এই ক্যাটাগরিতে সারা বিশ্ব থেকে প্রতি বছর 23,000 আপনার ভিসা ইস্যু করা হয়। এখন যদি দেখা যায় যে কোনো এক মাসে অন্য কান্ট্রিগুলো থেকে ওই তাদের যে ভিসার আপনার প্রদান শেষ হয়ে গিয়েছে এবং সামনের যে বছরের যে হিসাবটা, ওই হিসাবে দেখা গেল যে 23,000-এর অনেক কম, সেক্ষেত্রে তখন ওই আপনার টাইমটা তখন তারা অ্যাডভান্স করে দেয়, সেইটা ধারণা করে যে এই বছরে ফাইন্যান্সিয়াল ফিসক্যাল ইয়ার শুরু হয় অক্টোবর 1 তারিখ থেকে। তো অক্টোবর নভেম্বর আমরা আজকে 5-6 মাস পেরিয়ে গেছে। তো 23,000 মনে করেন যে ভিসা তারা ইস্যু করবে এক বছরের মধ্যে। যদি দেখা যায় 4 মাসের মধ্যে তারা আপনার 7-8 হাজার ভিসা ইস্যু করে ফেললো ওই ক্যাটাগরিতে, তখন আরা ধারণা করে যে আগামী যে আমাদের 6 মাস আর 7 মাস রয়েছে, ওই সময়টুকুতে যদি তারা ভাগ করে দেয়, সেইভাবেই কিন্তু তারা টাইমটি অ্যাডভান্স করে। সেক্ষেত্রে দর্শক ভাই অথবা ভুল বুঝেছে যে আমরা অ্যাডভান্সের কথা বলছি অথচ ভিসা ইস্যু হচ্ছে না। এটা আসলে ওভারঅল যে আমাদের যে 194টি যে কান্ট্রি রয়েছে সারা বিশ্বে, প্রতিটা কান্ট্রির হিসাবেই কিন্তু এই হিসাবটি করা হয়। তাছাড়া আরেকটি বিষয়ও আছে যে 75টা দেশের মধ্যে বাংলাদেশও আছে যাদের ভিসা এখনো পজ আছে, ইস্যু হচ্ছে না। কিন্তু আরেকটি যদি পরোক্ষভাবে ধরি, আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন আমাদের আছে যারা হয়তো ইংল্যান্ডে আছে, ইটালিতে আছে বা অন্য দেশে আছে, সেই দেশের নাগরিক হয়েছে, কিন্তু সে এখন আমেরিকা আসতে চায়, কিন্তু সে অরিজিন বাংলাদেশি, তার ভিসাটি তো পাচ্ছে, সেক্ষেত্রে তো অসুবিধা নেই। সুতরাং এই খবরটা আমরা দিতেই পারি, এক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ফাহাদ হোসেন বলছিলাম ওজন পার্ক থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে অ্যাটর্নি মাহফুজুর রহমান স্যারের কাছে। জি, আমি অ্যাসাইলাম উইন করেছিলাম গত বছর নভেম্বরে। জি, তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম জানুয়ারির 7 তারিখে গত বছর। জি। তো এটা অলরেডি 438 দিন পার হয়েছে। জি। সেটা আপনার 420 দিন আগে এটা লাস্ট আপডেট হয়েছে, আপনার বায়োমেট্রিক্সটা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গ্রিন কার্ড অ্যাপ্রুভাল বা অন্য কিছু কোনো নোটিফিকেশন আমার কাছে আসে নাই। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? এখন কি করণীয় আছে এটি আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ ফাহাদ হোসেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি বলছে 400, তাহলে দেখা যাচ্ছে যে ওনার প্রায় 12-18 মাসের মতো পার হয়ে গিয়েছে। অবশ্যই এটাকে ধরা যেতে পারে আনরিজনেবল টাইম হোল্ড হয়ে আছে। সেক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে ওর ইনিশিয়াল যে আপনার রেমিডি গুলো, সেগুলো ট্রাই করে দেখতে পারে, যে ওদের সাথে ফোন করে, ইমেল করে, চিঠি পাঠিয়ে প্রয়োজনে কংগ্রেসম্যান ওম্যানের সাথে যোগাযোগ করতে পারে। তাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে লাস্ট রিসর্ট হিসাবে, লাস্ট রেমেডি হিসাবে উনি রিট অফ ম্যান্ডামাস করতে পারে। করলে হয়তো 3 মাসের মধ্যে উনি গ্যারান্টেড যে উনি রেজাল্ট পেয়ে যাবে ওনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ ফাহাদ হোসেন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছে। একটি চমৎকার প্রশ্ন এসেছে, এটি ইমরান খান, তিনি বলছেন প্লিজ লেট মি নো হোয়াট অ্যাবাউট ফিয়ান্সে ক্যাটাগরি। এটি কিন্তু একটা চমৎকার বিষয় এখন আছে। এখন এটা আছে এই কারণে এটা খুব পপুলারিটি পেয়েছে বর্তমানে ফিয়ান্সে ভিসা, বিশেষ করে আবার বাংলাদেশের ক্ষেত্রে অনেকে আবার খুবই স্ট্রেঞ্জ হয় যে ফিয়ান্সে ভিসা বাংলাদেশের ক্ষেত্রে দেয় কিনা, কারণ আমাদের মুসলিম কান্ট্রি ফিয়ান্সে সেরকম তো সচরাচর দেখা যায় না, সরাসরি বিয়ের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু বর্তমানে যে ভিসা পজ, সেটার ক্ষেত্রে কিন্তু বাইপাস করে কিন্তু ফিয়ান্সে ভিসায় কিন্তু তার স্পাউস, আপনার ফিউচার স্পাউসকে কিন্তু আমেরিকা নিয়ে আসতে পারে। ফিয়ান্সে হচ্ছে যেটা K1 ভিসা, যেটা ইউএস সিটিজেন শুধুমাত্র এটার জন্য এলিজিবল। ইউএস সিটিজেন তার ফিয়ান্সের জন্য এটা আবেদন করতে পারে, নট গ্রিন কার্ড হোল্ডার। এবং ফিয়ান্সে ভিসা আবার 2 রকম রয়েছে, একটি হচ্ছে আপনার রেগুলার ফিয়ান্সে ভিসা K1, আরেকটি হচ্ছে ম্যারিড ফিয়ান্সে, যারা কিনা অলরেডি ম্যারি করে ফেলেছে কাউকে, তারাও কিন্তু ফিয়ান্সে যে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ইমিগ্রেন্ট ভিসা আবেদন করতে হবে এবং সিমালটেনিয়াসলি আপনার আরেকটি আবেদন করতে হবে যেটা কিনা K3 ভিসা, এবং যেটা আপনার I-130 হয়তো বা প্রসেস হতে অনেক সময় লাগবে। ইন দি মিনটাইম 5-6 মাসের মধ্যে কিন্তু ওনার যে ম্যারিড স্পাউস, ওনাকে কিন্তু আমেরিকা নিয়ে আসতে পারে আপনার ফিয়ান্সে ভিসার মাধ্যমে, এনে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। তো সেই জিনিসটি বর্তমান যে পজের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টই কিন্তু এই সুযোগটি নেওয়ার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ ইমরান খান, আশা করি আপনি যে প্রশ্ন করেছেন K1 সম্পর্কে নিশ্চয়ই তার উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি বলবো? জি, জি, হ্যাঁ, আমি জুয়েল বলছিলাম পেনসিলভেনিয়া থেকে। জি, আমার প্রশ্নটা হলো, আমার আম্মা 7-8 বছর আগে আসছিল আর কি জি, ইমিগ্রেন্ট বিষয়ে।
জি এরপর উনি চলে গেছিল 1 বছর পরে। জি আবার আমি ওই যেহেতু গ্রিন কার্ডটা অবশ্য এখন তখনও ছিল, কিন্তু আবার আমি নতুন করে অ্যাপ্লাই করে আবার ওনাকে নিয়ে আসছি। জি তো আজকে প্রায় 6 মাস হলো ওনার গ্রিন কার্ডটা পাচ্ছে না, কিন্তু সোয়াসিবির কার্ডটা তো আগেরটাই ছিল, ওটা আবার ঠিক মতোই পেয়ে গেছে আবার নতুন, কিন্তু কিন্তু গ্রিন কার্ডটা এখনো আসে নাই। এখন কি আর করবেন? আমার একটা প্রশ্ন হলো সেটা হচ্ছে, উনি কি আসার পরে গ্রিন কার্ডের জন্য কি আবার টাকা দিতে হবে, নাকি ও এমনি অটোমেটিকলি গ্রিন কার্ডটা চলে আসার কথা? অনেক ধন্যবাদ জুয়েল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। ওখানে অবশ্যই এটা ইউএসসিএস থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়। এটা বেশ কয়েক বছর ধরে এই প্রচলন চালু। যারা গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় আসে, ভিসা ইস্যু হওয়ার সাথে সাথে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় যে সম্ভবত $230 আপনার ইউএসসিএস ওয়েবসাইটে যে গ্রিন কার্ড ফি বলে সেটাকে আলাদাভাবে সেটা পে করতে হয়। ওটি যদি পে না করে তাহলে কিন্তু কখনো গ্রিন কার্ড আসবে না বাসায়। তো ওনাকে অবশ্যই, দর্শক ভাইকে অবশ্যই আপনার চেক করে দেখতে হবে যে উনি ওই ফিটা পে করেছে কিনা। ওনার যে ভিসার যে স্ট্যাম্পিং আছে ওখানে সমস্ত ইনফরমেশন আছে, এরিয়ার নাম্বার, ওই ইনফরমেশন দিয়ে ইউএসসিএস এর ওয়েবসাইটে ইমিগ্রেন্ট ভিসা ফি যে অপশন আছে সেখানে গিয়ে ওই ফিটা পে করে দিতে হবে। ফিটা পে করলে সম্ভবত ওরা 120 দিন সময় নেয়, উনি বলছে 6 মাস, এটা কিন্তু অনেক সময় পেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই ইউএসসিএস এ ওনাকে যোগাযোগ করতে হবে কি অবস্থা, যেটা ইস্যু করছে কিনা, এবং অবশ্যই আমার মনে হয় উনি ওখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। অনেক ধন্যবাদ জুয়েল। আশা করি যেভাবে বলা হলো আপনি দেখুন যে ওই $230 আপনি দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন এটা অবশ্যই দেন, তাহলেই হয়তো ভিসা তারা মানে গ্রিন কার্ডটা পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম রিয়াজ। তো আমার গ্রিন কার্ড রিলেটেড একটা প্রশ্ন আছে। জি করুন। তো আমি 2019 সালের নভেম্বর মাসে বর্ডার ক্রস করে আসছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট সেশনে। জি। তো আমার মামলাটা গ্র্যান্ড হয় আপনার 2025 সালের আগস্টে। জি। তো এক সপ্তাহ পরে আমি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি। জি। দেন হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট হয় 1 মাস পরে। তো এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটার আপডেট গ্রিন কার্ড পর্যন্ত আর কি, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আই মিন। এরপরে আর কিছু এখন এগোয়নি বা গ্রিন কার্ড পান নাই, সেটাই তো? জি জি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের আমলে যে অ্যাসাইলাম গুলো গ্র্যান্ড হয়েছে বা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন গুলো ফাইল করা হয়েছে ওইগুলো তারা রি-ইন্টারভিউ করতেছে। তো এখন কি আমার ক্ষেত্রে সেই রি-ইন্টারভিউ হওয়ার পসিবিলিটিটা কিরকম, আর গ্রিন কার্ড পাইতে কতটুকু সময় লাগে? অনেক ধন্যবাদ রিয়াজ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, ওরকম যে কেস গ্রান্ট হলে অবশ্যই গভর্নমেন্টের হাতে 5 ইয়ার সময় থাকে যে কোনো অ্যাসাইলাম কেস তারা রিওপেন করতে পারে। সেটা ডিপেন্ড করে কেস টু কেস। এবং আর সেক্ষেত্রে উনি যদি অলরেডি ওনার কেস গ্রান্ট হয়ে গিয়েছে এবং উনি গ্রিন কার্ডের জন্য আবেদন করেছে, অ্যাটলিস্ট ওনাকে 12 মাস ওয়েট করতে হবে। উনি যেহেতু আগস্টে আবেদন করেছে গ্রিন কার্ডের জন্য, অ্যাটলিস্ট এই বছরটুকু ওনাকে সময় দিতে হবে ওনার গ্রিন কার্ডটি প্রসেস হওয়ার জন্য। তো উনি যে আরেকটা আশঙ্কা করছেন যে বাইডেন প্রশাসনের সময় যাদের অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে তাদেরকে রি-ইন্টারভিউ হচ্ছে, ওনার ক্ষেত্রে কি সেই ধরনের সম্ভাবনা আছে? না, রি-ইন্টারভিউ না, যেটা হচ্ছে যখন ইমিগ্রেশন জাজ কোনো অ্যাসাইলাম কেস ফাইনালাইজ করবে যে গ্রান্ট হয়েছে, এখন যদি কারো অ্যাপ্লিকেশনে কোনো ফ্রডুলেন্ট অথবা কোনো কিছু এমন কোনো কিছু মিসকন্ডাক্ট থাকে যেটা কিনা গভর্নমেন্টের হাতে প্রুফ আছে, গভর্নমেন্ট চাইলে কিন্তু সেই কেসগুলো 5 ইয়ার্স ওদের স্ট্যাটিউটরি সময় থাকে, তারা কিন্তু মোশন টু রিওপেন করতে পারে। অনেক ধন্যবাদ রিয়াজ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক দর্শক এখনও টেলিফোন লাইনে আছেন এবং অনেকেই ফেসবুকে প্রশ্ন রেখেছেন। সময় অভাবে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, দুটো বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, অনেক পরামর্শ দিয়েছেন, অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা আমরা প্রাণিত।
ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ দর্শক শ্রোতা বিন্দুদেরকে যারা আমাদের অনুষ্ঠান দেখেছে এবং অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করেছে, তাদেরকে ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই ইমিগ্রেশনের কঠিন বাজারেও আমরা একটা সুসংবাদ অন্তত দিতে পেরেছি যে ভিসা পজ থাকা সত্ত্বেও ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরির তারিখ অনেক এগিয়েছে, প্রসেসটা চলছে, ইন্টারভিউ চলছে, এই বিষয়গুলো আপনাদেরকে আপডেট দিতে পেরেছি। এবং ইউএসসিআইএসে দীর্ঘদিন আটকে আছে ইমিগ্রেশন সংক্রান্ত কেস, ম্যান্ডামাস করলে কি সুবিধা পাওয়া যেতে পারে সে বিষয়টি নিয়ে, এবং ম্যান্ডামাস নিয়ে যে ভয়টা অনেকের ক্ষেত্রে থাকে সেটি যে আদৌ ঠিক নয় সে বিষয়টিও আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনার মধ্য দিয়ে আপনারা সবাই উদ্বুদ্ধ হয়েছেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।